হ্যালো, 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 কেমন আছো সবাই? আগের ব্লগে তোমরা তো দেখলে যে আমরা এসে পড়েছি ব্যাঙ্গালোরে। রেডিও হয়ে পড়েছি। তাহলে চলো বেরিয়ে পড়ি। বসে থেকে কি হবে? সো ওয়েলকাম টু র‍্যাড মুভস। লেটস গো। ব্যাঙ্গালোরে কিন্তু ঘোরার জায়গা অনেক, আর হাতে মাত্র 2.5 দিন। তাই তাড়াতাড়ি রেডি হয়ে একদম সময় নষ্ট না করে ঝটপট বেরিয়ে পড়লাম হস্টেল থেকে। বেরিয়েই একটা অটো করে নিলাম। তাহলে চলো আমাদের প্রথম স্পটের দিকে যাই এবার। চলে এসেছি ব্যাঙ্গালোরে আমাদের প্রথম স্পটে, টিপু সুলতানস সামার প্যালেস। আগে এই জায়গাটা ছিল এখানকার রয়্যাল ওয়ারিয়ার ফ্যামিলির। মিড 18th সেঞ্চুরিতে হায়দার আলী এখানে এই প্যালেসটা বানানোর আদেশ দেয়, কিন্তু এটা পুরো হওয়ার আগেই তিনি মারা যান। পরবর্তীকালে ওনার ছেলে টিপু সুলতান এটাকে কমপ্লিট করে। ইয়ার 1791-এ এই প্যালেসটা কমপ্লিট হয়। আর টিপু সুলতান যেহেতু নিজের সামারটা এখানে কাটাতেন, তাই এটার নাম হয় টিপু সুলতানস সামার প্যালেস। পুরো জায়গাটাই পিলার্স আর স্ট্যান্ডসের ওপর দাঁড়িয়ে আছে। সুন্দর সুন্দর আর্চেস, সুন্দর সুন্দর সিলিং। এই ধরনের আর্কিটেকচারকেই বলা হয় ইন্ডো ইসলামিক আর্কিটেকচার। পুরো বিল্ডিংয়ে 4টে ঘর আছে। নিচের 2টো ঘরকে একটা ছোট্ট মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তার ভেতরে অনেক ছবি আর অনেক ইনফরমেশনস আছে, যেগুলোর ভিডিও তোলা অ্যালাউড না। কিন্তু একটা ছোট্ট গল্প বলি। টিপু সুলতান এখানেই নিজের সভা বসাতেন, আর তারপর তিনি পণ করেছিলেন যতদিন না উনি ব্রিটিশদেরকে হারিয়ে দিচ্ছেন উনি আর এখানে আসবেন না। সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু ওনার একটা সিংহাসন ছিল এখানে। ওটা এতটাই বড় ছিল যে ব্রিটিশ ওটা কোনো একজনকে দিতে পারেনি। ওটাকে টুকরো টুকরো করে অকশন করতে হয়েছিল। টিপু সুলতান মারা যাওয়ার পরে ব্রিটিশরা এই প্যালেসটাকে নিজেদের সেক্রেটারিয়েট বানিয়ে দেয়। এই জায়গাটার দেখভাল এখন করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর ওই যে বাইরের গার্ডেনটা, ওটার দেখভাল করছে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট অফ কর্ণাটকা। আর তখন যে ওয়ারিয়ার ফ্যামিলির কথা বললাম, সেই ফ্যামিলির বানানো ভেঙ্কটরামন স্বামী টেম্পল এটা। সেই যে এয়ারপোর্টে খেয়েছিলাম পেট ভরে, তারপরে এই খাচ্ছি একটু কিছু। মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে না খেয়ে। আমরা এখন কর্ন খেয়েছি কেয়ার মার্কেটের উল্টো দিকে, কারণ আমরা টিপু সুলতান ঘুরছিলাম, টিপু সুলতানের সামার প্যালেস ঘুরছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা মশলা মাখানো কর্ন খেয়েছি। এখন আমরা কেয়ার মার্কেট মেট্রো স্টেশনে আছি। মেট্রো ধরবো, লালবাগ যাব, ওখানে সমাদৃতার সাথে দেখা করব। এখানে মেট্রো স্টেশনের ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউড না, যেটা আই গেস ভালোই। তাই তোমাদেরকে মেট্রো বা মেট্রো স্টেশনের কোনো ভিডিও দেখাতে পারছি না। আমরা লালবাগ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বোটানিক্যাল গার্ডেনের সামনে চলে এসেছি। এখানেই ছোট্ট দোকানটা দেখে রচিতা বলল একটু কিছু খাই আরো। তাই এখান থেকে 1 প্লেট পাপড়ি চাটও নিয়ে নিলাম। ওটাও ভালোই ছিল খেতে। লালবাগের কিন্তু 200 বছরের ইতিহাস আছে। ইয়ার 1760-তে হায়দার আলী এই জায়গাটা বানানো শুরু করে, কিন্তু এটাও কমপ্লিট করেছিল তার ছেলে টিপু সুলতান। তখনকার দিনে মুঘল গার্ডেন্স খুব ফেমাস হচ্ছিল। সেই ব্যাপারটাকে টেক্কা দেবে বলেই এই রকম একটা গার্ডেন তৈরি করেছিল 240 একর জায়গাতে। আর সেই সময় এই এত বড় জায়গাটাকে মেনটেন করতো টিপু সুলতানের পার্সোনালি অ্যাপয়েন্টেড গার্ডেনার মোহাম্মদ আলী আর তার ছেলে আব্দুল কাদের। ওই যে তখন সমাদৃতার নাম বলল, রচিতার বেস্ট ফ্রেন্ড, ও এখানেই ব্যাঙ্গালোরে থাকে। আজকে বাকি টাইমটা ও আমাদের সাথেই ঘুরবে। এটা হলো লালবাগের ফেমাস গ্লাস হাউস। সেই 1890 থেকে এর ভেতরে ফ্লাওয়ার শো হয়। পৃথিবীর যত রেয়ারেস্ট ফুল আছে ওই সবের শো কেসিং হয় এর ভেতরে। টিপু সুলতানের টাইম থেকে, ব্রিটিশ রাজের টাইম থেকে, তারপর পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, আর এখনো ইন্ডিপেন্ডেন্স ডে হোক, রিপাবলিক ডে হোক, যে কোনো ভালো দিনেই এখানে কোনো না কোনো ফ্লাওয়ার শো হতেই থাকে। আজকেও এখানে একটা ফ্লাওয়ার শো হচ্ছে। কত ধরনের, কত রকমের ফুল! এত ফুল আমি কোনোদিনও এর আগে দেখিনি একসাথে। আর এমনও না যে আমরা রোজ যে ফুলগুলো দেখে থাকি সেই সব কমন ফুল দিয়ে এই জায়গাটা ভরিয়ে দিয়েছে। প্রত্যেকটা ফুল কিন্তু এক্সোটিক আর রেয়ার।
বেশিরভাগ ফুল তো আমাদের দেশে পাওয়াই যায় না। এইসব ফুলই এসেছে ফ্রান্স, পার্সিয়া, আফগানিস্তান এইসব জায়গা থেকে। এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার। আমাদের দেশের বড় বড় ব্যক্তিত্ব আর গুরুদের স্ট্যাচু বানানো, আর তার তলায় ফুলের সম্বর্ধনা। কত সুন্দর সুন্দর ফুল, কত রং, কি মিষ্টি লাগছে দেখতে। প্রথম দিনই এত সুন্দর একটা জায়গা দেখতে পেরে মনটা খুব ভালো হয়ে গেল, সত্যি বলছি। আশা করছি আগামী দিনগুলো সুন্দর সুন্দর জায়গা দেখে তোমাদেরকে দেখিয়েই কাটবে। 1979-এ কর্ণাটকা গভর্নমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট পাস করে এই গার্ডেনটাকে প্রোটেক্ট করবে বলে। এখানে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট ছাড়া কেউ কোনো রকম কনস্ট্রাকশন কিন্তু করতে পারবে না। একটা ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু জেল হতে পারে। চলো, সন্ধেও হয়ে গেছে, লালবাগ দেখাও কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে যাই নেক্সট স্পটে। এখানে আসার আগে যখন আমি গুগলে সার্চ করেছিলাম প্লেসেস টু ভিজিট ইন ব্যাঙ্গালোর, তখন যে জায়গাটা আমার সব থেকে বেশি নজর কেড়েছিল সেটা হচ্ছে দ্য বিগ বুল টেম্পল। ওইখানেই পৌঁছে গেছি আমরা। ঢুকেই প্রথমে হচ্ছে একটা গণেশের মন্দির। ভালোই হলো, আজকে প্রথম দিন। চলো গনু দাদার সাথে দেখা করে আসি আগে। হাই। আমরা এসে গেছি শ্রী বিগ বুল টেম্পলে। গনু দাদার মন্দিরের পাশ দিয়েই সিঁড়ি দিয়ে উঠে এলেই হচ্ছে এই বিগ বুল টেম্পল। ভেতরে পুজো করা হয় নন্দীর। আমি এর আগে কখনো শুনিনি যে কোনো মন্দিরে নন্দী ভগবানের পুজো করা হচ্ছে। চলো সময় নষ্ট না করে ভেতরটা দেখে আসি। আজকে সারা দিন কিছু ভালো করে খাওয়া হয়নি, সেই জন্যেই বিগ বুল টেম্পল থেকে বেরিয়ে সোজা চলে এলাম ব্যাঙ্গালোরের সব থেকে বড় ফুড স্ট্রিট, ভিভিপুরাম ফুড স্ট্রিটে। সবার আগে চলে এসেছি 70 বছর পুরনো ভিবি বেকারিতে। এখানকার ফেমাস খারা কংগ্রেস বান ট্রাই করবো বলে। চলো খেয়ে দেখি কেমন। বাটার, চিনেবাদাম আর এদের স্পেশাল সিজনিং মিক্স করে একটা প্রচন্ড নরম বানের মধ্যে ফিল করে দিয়েছে। অসম্ভব ভালো খেতে ছিল এটা। এই ফুড স্ট্রিটে তো আর ফুচকা পাওয়া যাবে না, তাই পানিপুরি দিয়েই কম্পেনসেট করছে। 6টা পানিপুরি 6 রকম জল দিয়ে। বেশ ভালোই খেতে ছিল এটাও। পাশের এই দোকানটায় কোনো মেনু কার্ড বা মেনু চার্ট নেই, পুরো মেনুটাকেই বাইরে সাজিয়ে রেখেছে। খুব ইন্টারেস্টিং দেখে 1 প্লেট সোয়া চাপ অর্ডার করে দিলাম। দেখতে যতটা কালারফুল হয়েছে, খেতে তার থেকেও বেশি কালারফুল। প্রচণ্ড ঝাল, কিন্তু খিদের মুখে খুব সুস্বাদু লেগেছে। ফাইনালি এসে গেছি সেই দোকানে যেখান থেকে খাবো এই ফুড স্ট্রিটের সব থেকে ফেমাস আর সব থেকে ইউনিক খাবারটা। কি সেটা আমি বলবো না, সেটা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। ব্যাটারটা তাওয়ায় দেওয়ার পর মশলাটা নিয়ে হাতে করেই ব্যাটারটায় চেপে আর ছড়িয়ে দিল পুরো জিনিসটাকে। এই মশলাটা কিন্তু চিনেবাদাম আর আভেরেকাইয়ের মিক্সচার। আভেরেকাই হচ্ছে এক ধরনের বিনস, যেটা ব্যাঙ্গালোর আর মাইসোর অঞ্চলের লোকেরা কিন্তু খুব খায়। আর তারপর ছড়িয়ে দিচ্ছে ঘি। দেখেই কত সুস্বাদু মনে হচ্ছে। ಬನ್ನಿ ಬಿಸಿ ಅಕ್ಕಿ ರೊಟ್ಟಿ, ರಾಗಿ ರೊಟ್ಟಿ, ರುಮಾಲ್ ರೊಟ್ಟಿ, ಬನ್ನಿ ಸ್ವೀಟ್ ದೋಸೆ, ಪುಡಿ ದೋಸೆ, ಮೈಸೂರು ದೋಸೆ, ಓಪನ್ ದೋಸೆ, ಮಾಗಡಿ ಅವರೇ ಬೇಳೆ ದೋಸೆ, ಅವರೇ ಬೇಳೆ ದೋಸೆ, ಅವರೇ ಬೇಳೆ ದೋಸೆ, ಅವರೇ ಬೇಳೆ ದೋಸೆ, অরে বেড়ে দোসে, এটাই হচ্ছে এই খাবারটার নাম। আর যেভাবে এই পুরো চ্যান্টিংটা করলো, এটাই হচ্ছে এই ফুড স্ট্রিটের সব থেকে বড় আকর্ষণ। নামে তো অনেকটাই বড়, কিন্তু স্বাদ কিরকম সেটা তো দেখতে হবে। বাহ, খুব ইউনিক খেতে তো, একদম মাস্ট ট্রাই। কিন্তু এত কিছু ভালো মন্দ খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে হয়, তাই চলে এলাম ভিভিপুরামের সব থেকে ফেমাস আইসক্রিমের দোকান রয়্যাল আইস কর্নারে। আমি নিয়ে নিয়েছিলাম 1 স্কুপ আলফানসো ডিলাইট, আর রচিতা নিয়েছিল 2 স্কুপস অফ ব্রাউনি চকোচিপ। ভিভিপুরামে যা যা খাবার প্ল্যান করে গেছিলাম সব কিছু খেয়ে মেট্রো ধরে ম্যাজেস্টিক মেট্রোতে চলে এলাম। এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব। কেম্পাগড়া বাস স্টেশন।
কর্ণাটকার সব থেকে বড় বাস স্ট্যান্ড, এর পাশ দিয়েই হাঁটবো আমরা। ব্যাঙ্গালোরে আজকে প্রথম দিনটা খুব ভালো কাটলো। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।